মিষ্টি খেলে যে ডায়াবেটিস হবে সেটা নয়, ওই যে জেনেটিক ব্যাপারটা থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, স্ট্রেস যেটা আমি প্রথম থেকেই বলছি, ওইগুলো ইম্পর্টেন্ট। তো যেটা মানে মেন ব্যাপার এখন সব কিছুতেই আমরা যেটা খুব মানে জোর দিই, সেটা হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, হ্যাঁ, যে কোনো জিনিসের। মানে সেই হলিস্টিক অ্যাপ্রোচটার মধ্যে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটোই কানেক্টেড, এবং সেই কানেকশনটার মধ্যে খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। এই ডিজিজগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলি। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে পালস টিভিতে ডায়াবেটিস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি ডায়াবেটোলজিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সিঞ্জিনী ঘোষকে। নমস্কার ম্যাডাম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, খুব ভালো লাগছে এসে। ওয়েলকাম ম্যাম। ম্যাম, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি ডায়াবেটিস ম্যানেজমেন্ট, তো প্রথমেই যে জিনিসটা একটু জিজ্ঞেস করে নিই, যে যেটা মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে ডায়াবেটিস হয়েছে মানেই তার কিডনি নষ্ট হয়ে যাবে, চোখ পুরো নষ্ট হয়ে যাবে, পায়ের রোগ তৈরি হবে, পায়ের প্রবলেম হবে বিভিন্ন ধরনের। তো এটা কি সত্যি, নাকি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখলে এই রোগগুলোকেও প্রতিহত করা যায়? হ্যাঁ, একদমই ঠিকই বললেন, যেটা ডায়াবেটিসের কমপ্লিকেশনস যেটা নিয়ে আজকের আলোচনা, ঠিকই। এবং কমপ্লিকেশনসগুলো খুবই মারাত্মক, মানে খুবই ফেটালও হতে পারে, এবং খুব ফেটালের থেকেও ডিসঅর্ডারটা মানে ডিফর্মিটিটা খুব বেশি নিয়ে চলতে হওয়া সারাটা জীবন, সেটা খুব মুশকিলের। তো কিন্তু আমরা যদি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখি, যেটা বললেন, যদি রেগুলার হেলথ চেক আপ, মানে ব্লাড ইনভেস্টিগেশনস বা ডক্টরের কাছে যাওয়া, এবং ওষুধ যেগুলো খাবার সেই ওষুধগুলো বা যাবতীয় যা পরে আসছি কথায়, সেগুলো যদি আমরা সময় মতো ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে এই কমপ্লিকেশনসগুলোতে যাওয়ার থেকে সেটা প্রিভেন্ট করা যায়। একদমই। তো সেক্ষেত্রে এই রোগগুলো তার মানে এমন হয়, যদি যে যার হয়েছে ডায়াবেটিস সে সারা জীবন নিয়ন্ত্রণে রাখলো এবং এই রোগগুলো তাহলে তার হবে না, একদম। তাহলে সেভাবে ভয় পাওয়ারও খুব একটা প্রয়োজন নেই। আর এখন যেটা দেখা যায় যে আগে আমরা জানতাম যে বয়স হয়েছে ডায়াবেটিস হয়েছে, ঠিক আছে, একটা মানা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 30-এর পরেই প্রচুর ছেলে মেয়ে এখন কিন্তু ডায়াবেটিস প্রায় বর্ডার লাইনে চলে গিয়েছে। তো এটা কি কোনো স্ট্রেস ফ্যাক্টর না লাইফস্টাইল ফ্যাক্টর? এটা লাইফস্টাইল চেঞ্জ হয়েছে এখন অনেক, আমাদের ভীষণ ফাস্ট লাইফ, এগুলো কি রিলেটেড? মানে আগের তুলনায় আমাদের এখন এই বিষয়টা অনেক এগিয়ে এসেছে। একদমই। আমরা যে কোনো অসুস্থতাই, মানে যে কোনো ডিজিজকে আমরা যদি দুটো স্পেকট্রামে দেখি, একদিকে ধরুন জেনেটিক পার্টটা রইল, একদিকে এনভায়রনমেন্ট, মানে আমাদের চারপাশ, পারিপার্শ্বিক যা কিছু। এবার এই ক্ষেত্রে যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে জেনেটিক্স একটা খুব ইম্পর্টেন্ট, মানে জিন কি বহন করে চলেছে ওই ডায়াবেটিসের, এটা যদি বহন করে চলে, তার কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সেটা নাম্বার ওয়ান খুব ইম্পর্টেন্ট একটা কারণ। এবং যেটা আপনি বলছেন যে এখন 30 বা 30-এরও মানে কম, আমরা অনেককে দেখি মানে বিলো 30 ইয়ার্স, তাদেরও ডায়াবেটিস ধরা পড়ছে। ডায়াবেটিস মানে টাইপ 2 যেটা ধরা পড়ছে, একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 1, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, সেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস, যেটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে হয়, সেটা তো জানি, সেটা এটার সাথে মেলাচ্ছি না। এটা ডায়াবেটিস টাইপ 2 যেটা, সেটাও অনেক সময় 30-এর আগেও ধরা পড়ে। তো সেক্ষেত্রে যেটা আমরা খুব দেখতে পাই, স্ট্রেস একটা ইম্পর্টেন্ট কারণ, এবং ফুড হ্যাবিট, মানে আমরা এত বেশি ফাস্ট ফুড খাচ্ছি, এত বেশি বা মানে আমরা যে শাকসবজিও খাচ্ছি, সেগুলো এত ফার্টিলাইজার্সের মানে এক্সপোজার হচ্ছে, তো সেগুলোও তো আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরে ঢুকছে। এবং আরেকটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল মানে আমরা যেটা করতে পারি, যেটা স্ট্রেসটাও কমানো যায়, সেটা হচ্ছে মেডিটেশন আমরা করতে বলি, এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়াকিংটা আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট বলে আমরা মনে করি। মানে ব্রিস্ক ওয়াকিং, হাফ অ্যান আওয়ার টুয়াইস ডেইলি, দিনে 2 বার যদি আমরা করতে পারি, মানে একটা না 1 ঘন্টা হয়তো কেউ হাঁটতে পারলেন না, তার বয়স হলে তো সেই বয়সজনিত কিছু কারণ হতে পারে, অনেকের কার্ডিও মানে হার্টের কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে ব্রিস্ক ওয়াকিং 1/2 ঘন্টা 2 বার দিনে
একদম ভোরবেলা করা যেতে পারে বা বিকেলবেলা, সেটাও যদি কেউ না পারেন তো তাহলে একবার অন্তত। আরেকটা হচ্ছে মেডিটেশন, যেটা আপনার মানে আলটিমেটলি স্ট্রেসটাকে কমাবে, লাইফস্টাইল মডিফিকেশন হবে এবং ডায়াবেটিসটা ওভারঅল আমরা মানে ডায়াবেটিস আমরা প্রিভেন্ট কতটা করতে পারবো জানি না, অন্তত ডায়াবেটিসটা যাতে আরো না বেশি বাড়ে বা কমপ্লিকেশনস গুলো থেকে আমরা জিনিসটা প্রিভেন্ট করতে পারবো। এবং যদি খুব কম বয়স থেকেই আমরা এগুলোকে শুরু করি, নিজেদের অভ্যেসে এনে ফেলি, তাহলে ডায়াবেটিসটাও হওয়া থেকে আমরা মানে আটকাতে পারবো। একদমই। যারা প্রি ডায়াবেটিক রয়েছে তাদের কি ওষুধ খেতে হয়, নাকি তাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই তাদের বিষয়টা অনেকটা নর্মালাইজ হয়? সেটা আসলে নির্ভর করে তার কতটা তার মানে ফাস্টিং বা পোস্ট প্র্যান্ডিয়াল যেগুলো আমরা দেখে থাকি প্যারামিটার গুলো, বা HbA1c যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেইগুলো কিরকম রেঞ্জে বা কত আছে সেটার উপর নির্ভর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফিকেশনটাই বেশি আমরা তার উপরই জোর দিই, যাতে আর মানে ওষুধ চট করে ওষুধ ডাক্তাররাও শুরু করতে চান না। যদি লাইফস্টাইল মডিফিকেশনে বা ফুড হ্যাবিটে যদি সেটা চেঞ্জ হয় তাহলে তো কোনো মানে সেটা থেকে ভালো আর কিছু হয় না। ওকে, না হলে ওষুধ সেক্ষেত্রেও কম বয়স হ্যাঁ হলেও, এবং এটা তো সারা জীবন খেয়ে যেতে হবে। হ্যাঁ, মানে আমি এরকম মানে খুব কমই দেখেছি যে ডায়াবেটিসের মানে অনেক পেশেন্টরাও এই প্রশ্নটা করেন যে তাহলে কি আমার সারা জীবন খেয়ে যেতে হবে, মানে এটা আমি কি করে বলবো যে না খেতে হবে না, কারণ সত্যি এরকম তো আমি অন্তত দেখিনি যে ওষুধ বন্ধ করতে হয়। যে আমার অনেক কলিগ বা অনেক সিনিয়ররা হয়তো দেখেছেন, বলতে পারবেন। কিন্তু হাইপার টেনশন, ডায়াবেটিস এগুলো হচ্ছে ওই নিয়ে ঘর করার মতন, সারাটা জীবনই তাকে নিয়েই চলতে হচ্ছে। সেটাই। আর ইনসুলিনটা কোন পর্যায়ে গেলে নেওয়া বেটার হয়, মানে নাকি মানে যাদের হয়তো হাই ব্লাড সুগার রয়েছে তারা অনেকে বলে যে না ইনসুলিন নেব না, ইনজেকশনে ভয় আছে, ওষুধেই আমি চেষ্টা করব কমানোর, মানে এটা কি সত্যি পসিবল নাকি ইনসুলিনটা নিতেই হবে? এবার সেইটা মানে পুরোপুরি সেই মানে এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট যিনি দেখছেন তার ওপরই ছেড়ে দেওয়াটা উচিত। তিনি যদি মনে করেন যে না এনাকে ইনসুলিন দিতেই হবে, তো তাহলে ইনসুলিন কিন্তু দিতে হবে। হ্যাঁ, মানে এটা পুরোপুরি এটা আমি এই জন্য বলতে চাইছি না, কারণ সেলফ মেডিকেশনটা এখন এত কমন হয়ে গেছে, আমরা সবসময় ইউটিউবে দেখছি, গুগলে দেখছি এবং আমরা নিজের মতো ট্রিটমেন্ট করছি। সেই জন্য এটা আমি সবসময়ই বলবো যে যদি আপনার কোনো সিমটমস হয় বা যদি ব্লাড ইনভেস্টিগেশনসে প্যারামিটারগুলোয় ডায়াবেটিক আপনি মানে ডায়াবেটিক হন, তো সেক্ষেত্রে আপনি কনসাল্ট করুন, সেই ডক্টর যেটা বলবেন সেটা অনুযায়ী চলা উচিত। আমি বরঞ্চ কমপ্লিকেশনস যেটা আপনি বলছিলেন প্রথমে, কমপ্লিকেশনস কিন্তু অনেক গুলোই মানে খুবই প্রথম যে কমপ্লিকেশনটা আমি বলবো, যেটা অনেকেই কমপ্লিকেশন বলতে মানে কিডনি খারাপ হয়ে যাচ্ছে সেই এগুলো আমরা ভাবি, কিন্তু ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া। ওকে, হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমরা হ্যাঁ সুগার ফল করছে, মানে আমরা ডায়াবেটিসের ওষুধ তো খাচ্ছি, ইনসুলিনও যারা নিচ্ছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়াতে, আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, ডায়াবেটিসের ক্ষেত্রে ফেটালিটি যত না বেশি, হাইপোগ্লাইসেমিয়া কিন্তু আরো মানে মারাত্মক, মানে ফেটাল কন্ডিশন ওটা। তো এবং অনেকে সময় পেশেন্ট বুঝতেও পারেন না, তো সেই জন্য আমরা যেটা বলি একদম চিনি কাছে রাখতে, চিনি খেয়ে নিতে, এবং সবসময় হয়তো চিনি তো ক্যারি করা যায় না, তো স্প্রাইটের বটল, আমি অনেক পেশেন্টকে আমি বলে থাকি যে আপনি ছোট স্প্রাইটের বটল, জলের বোতল আছে ঠিক আছে, ওটাও একটা ক্যারি করবেন। যে কখনো যদি আমরা সিমটমস গুলো বলে দিই যে ডিজিনেস হলো বা একটু কিরকম শরীরে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ওটা খাওয়ার জন্য আমরা বলি। সুতরাং হাইপোগ্লাইসেমিয়া একটা ভীষণ ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, সেটা পেশেন্টকে বুঝতে হবে। তার জন্য যেটা দরকার সেটা যে প্রতি মানে 3 মাসে আমরা রুটিন একটা চেক আপ করা, ডক্টরের কাছে যাওয়া, নিজের সম্পর্কে সচেতন হওয়া, এই ব্যাপারগুলো। আর যেগুলো আছে সেটা তো মানে অনেকেই জানেন, রেনাল প্রবলেম যেগুলো হতে পারে, চোখের ভীষণভাবে মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে কমপ্লিকেশন, নিউরোপ্যাথি মানে নার্ভে এফেক্ট করে, স্কিনে এফেক্ট করে, স্কিনে মানে ইনফেকশন অনেক কিছু হতে পারে, এবং সেটা যদি প্রপার ফুট কেয়ার আমরা যদি না করি, ফুট আলসার এবং সেখান থেকে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু মানে খুবই
মানে অ্যাম্পুটেশনও করতে হয় অনেক সময়। তো এইগুলো হচ্ছে খুব বেশি রকমের খারাপ কমপ্লিকেশনস ডায়াবেটিসের, যেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং তার মূলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি যখনই মানে শুধু শুধু মনে মনে অন্ধ হয়ে থেকে লাভ নেই, আমার ব্লাড ইনভেস্টিগেশনস করতেই হবে এবং যদি ধরা পড়ে তাহলে আমার তার চিকিৎসা করতেই হবে। আর ইনসুলিনে অনেকে ইনজেকশনে যেটা ভয় আপনি বললেন, এখন অনেক পেন ইনসুলিন বেরিয়ে গেছে, তো তাতে ইনজেকশনের ওই নিডল প্রিকটা হয় না, সেগুলো তারা করতে পারেন। বা যদি মেডিসিনে সম্ভব হয় সেটাও করতে পারেন, সেটা ডক্টরের উপর জিনিসটা নির্ভর করবে। ম্যাম আপনি যে বললেন হাইপোগ্লাইসেমিয়া, এটার কি করে বুঝবে যে কারোর সুগার ফল করছে, কি কি সিমটমস থাকে এবং এটার মানে কিভাবে মানে এটা থেকে প্রিকশনটা কি নেওয়া যেতে পারে, যাতে যে কোনো সময় রাস্তাঘাটে যদি কারোর হয় সে তো মাথা ঘুরে পড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, হয়তো কেউ নেই দেখার, সেই সময় সে কি কি করবে যদি একটু বলেন। একদম, যেটা আমি আগেই বললাম কিছুটা, সেটা হচ্ছে প্রথম সিমটমস বলতে আমরা ডিজিনেস যেটা মানে এতে বলি, কিন্তু মানে সাধারণ বাংলা ভাষায় বোঝাতে গেলে পেশেন্টকে আমরা যদি মাথা ঝিমঝিম করে, মানে ভীষণ একটা অস্বস্তি হচ্ছে, ভীষণ মনে হচ্ছে প্রচন্ড খিদে পাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, চোখে অনেক সময় খুব একটা ব্লাড ইমেজেস আসে, সেই রকম যদি হয় সেক্ষেত্রে ওই যেটা বললাম যে আমি আমার পেশেন্টদেরকে বলি যে খুব হাইলি ডায়াবেটিক যারা, তাদেরকে বলি যে আপনি অনেক ওষুধ খাচ্ছেন যারা, তাদেরকে বলি স্প্রাইটের বটল সাথে রাখতে। বাড়িতে থাকলে বা চিনি যদি ক্যারি করা যায় তো তার থেকে ভালো আর কিছু নেই, ওই চিনিটাই মানে খেয়ে নিতে হবে সেই সময়, একদম বোলাস অফ সুগার আর কি। চকলেট কিন্তু খাওয়াটা ঠিক নয়, সেটার একটা মানে আরো অনেক ডেপথে যেতে হবে সেটা বলতে গেলে, কারণ চকলেট উল্টে আমাদের মানে অন্য ব্যাপারটাই আরো একটু বাড়িয়ে দেয়। সুতরাং চকলেট নয়, এই জিনিসগুলো বেসিক্যালি চিনি যেটা গ্লুকোজ, তো এই জিনিসটা বলবো যে সাথে সাথে খেতে। আর ডায়াবেটিক হলে অলওয়েজ এটা ক্যারি করা উচিত, মানে আপনি কোথাও যাচ্ছেন বা জানেন যে ফিরতে দেরি হবে, তো অলওয়েজ এগুলো সাথে রাখতে হবে। আর কিছু খাবার, বিস্কিট হোক, যা কিছু মানে ফ্রুটস হোক, সেগুলো নিজের কাছে রাখা যাতে অতিরিক্ত ফাস্টিং না করতে হয়, তাতে কি সুগারটা ফল না করে। যা হাইপোগ্লাইসেমিয়ার জন্য আমরা ফাস্টিংও খুব বেশি করতে না করি, কিন্তু সেগুলো মানে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ফাস্টিং না করাই বেটার। একদমই। আর ছোটদেরও তো অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস হচ্ছে, মানে একদম যেটা একদম জন্ম থেকেই অনেক শিশু রয়েছে যারা ডায়াবেটিস নিয়ে জন্মাচ্ছে, বা জুভেনাইল ডায়াবেটিস যেটা, এটা যদি বলেন যে এরকম যদি হয় কোনো বাচ্চার, তাহলে তার মানে পরবর্তী ক্ষেত্রে সে কিভাবে তার লাইফটা কিভাবে মানে চলা উচিত, মানে কোন কোন জায়গাগুলো তার দেখভাল করা উচিত যাতে সেটা নিয়ে পরবর্তীকালে কোনো কমপ্লিকেশন না হয়। জুভেনাইল ডায়াবেটিসে তো কিছু করার থাকে না, তাকে তো ইনসুলিন নিতেই হয় এবং একদম ছোট থেকেই ইনসুলিন, হ্যাঁ ট্রিটমেন্টের তো থাকতেই হবে। সেটা যদি ডক্টর মনে করেন যে অন্য কিছু দিয়ে তাকে ঠিক রাখতে পারবেন, সেটা সেই ডক্টরের উপর আবার আমি ছেড়ে দিচ্ছি। এবার কিন্তু তাকে তা বলে যে তার জীবন একেবারে হয়ে গেল তা তো নয়, মানে একেবারে আমার কিছুই করার নেই সেরকম নয়। আমি একজন আমার পেশেন্টকে জানি যিনি মানে একজন প্রফেশনাল, চাকরি করেন, তার টুইন ডটার্স, তো সমস্ত কিছু নিয়ে, এবং তিনি কিন্তু ছোট থেকেই মানে জুভেনাইল ডায়াবেটিক, তো ওই জিনিসগুলোই তিনি খেয়াল রাখেন যেগুলো বললাম, এবং তার সাথে সাথে সবই করছেন। আর নিজের ওষুধগুলো নেওয়া সময় সময়, এবং ডক্টরের কাছে যাওয়া, ইনভেস্টিগেশনস করা, মানে সেলফ অ্যাওয়ারনেস যেটাকে আমরা বলি, সেটা এখন খুব ইম্পর্টেন্ট। তো এটা কি জেনেটিক? হ্যাঁ, এটা জেনেটিক। যেহেতু মায়ের যদি হয় তাহলে কি বাচ্চাদের হবে না না এরকম না কিছু, না, নাকি একদমই না। ফ্যামিলিতে কারো হ্যাঁ, রান এবার করলে মায়ের হলেই বাচ্চার হবে এরকম ব্যাপারটা নয়, মানে কোনো ধরুন জুভেনাইল কোনো ক্রোমোজোমাল কিছু থাকলো, বা মানে কোনো একটা পার্টিকুলার জিন যেটা হয়তো এখন এই সময় এক্সপ্রেসড হলো, কিন্তু আমার আগের জেনারেশনেই যে তা বলে আছে তা কিন্তু নয়। হ্যাঁ, সেটা তো জিন যেভাবে এক্সপ্রেসড হয়, কোনো স্কিপ জেনারেশন হতে পারে বা দুটো জেনারেশন পরে হতে পারে, সেটা হয়।
একদমই। তো সেক্ষেত্রে সেই বাচ্চাকে সবসময় ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, সেটা থাকতে হবে। যেহেতু তার জন্ম থেকে ডায়াবেটিস, তো অন্যান্য তার যে অর্গ্যান সেগুলো কি এফেক্ট মানে খুব মানে কম বয়স থেকেই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, ওই কমপ্লিকেশনস কিছু কিছু তো থাকেই, কিন্তু যদি আবার ওই একই ব্যাপার যদি কন্ট্রোলে থাকে হুম তাহলে তো অসুবিধের কিছু নেই। হুম আর সেই কন্ট্রোলে রাখতে গেলে এই বেসিক যে ব্যাপারটা, যে প্রথম যে কোনো অসুস্থতা যে কোনো কিছুতেই যেটা প্রথম বলার সেটা হচ্ছে নিজেকে আগে বুঝতে হবে, মানে সেলফ অ্যাওয়ারনেসটা, যে হ্যাঁ আমার এই অসুখটা আছে এবং এটা নিয়ে আমায় চলতে হবে, এটা নিয়ে আমার অসুবিধের তো কিছু নেই, কিন্তু আমায় রেগুলার চেক আপ করতে হবে, ডক্টরের কাছে যেতে হবে, এইটা আমাকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে বেসিক ব্যাপারটা। তারপর সেই অনুযায়ী মানে ট্রিটমেন্টে গাফিলতি, যে ওষুধ আছে খেলাম না, 3 দিন হুম হয়তো হুম খেতেই ভুলে হুম গেলাম, হুম। সেই জিনিসগুলো যেন না হয়। ডায়াবেটিস হলে কি নর্মাল লাইফ লিড করা যায়? এবং বহু ক্ষেত্রে কি মহিলাদের ক্ষেত্রে যদি তাদের বেবি হওয়ার আগে ডায়াবেটিস ধরা পড়ে, পরবর্তীতে কি কোনো রকম কনসিভ করতে সমস্যা হতে পারে? না মানে সেরকম ব্যাপারটা নয়, যেমন আমি আপনি যেটা বললেন মানে জুভেনাইল ডায়াবেটিসের ক্ষেত্রে যদি বলেন তাহলে ওয়াসিম আকরম যেমন উনি এখনো যথেষ্ট ভালোভাবে খেলছেন ক্রিকেট এবং জুভেনাইল ডায়াবেটিক উনি। তারপর এদিকে আমরা সোনাম কাপুরকে যদি দেখি, তিনিও মানে একজন বাচ্চা হওয়ার পর আরেকটি বাচ্চা হচ্ছে, এবং আমি কিছুক্ষণ আগে একজনের কথা বললাম, আমার চোখের সামনে দেখা একজন প্রফেশনাল, মানে কিছু একটি বেশ গুরুত্বপূর্ণ প্রফেশনে আছেন, তো উনিও 42 বছর বয়সে ওনার টুইন ডটার্স হয়। তো উনি এইগুলো তো আমরা, ডায়াবেটিস ছিল হ্যাঁ ওনার আগে জুভেনাইল থেকে? ডায়াবেটিক, তো সেগুলো তো করাই যায়, শুধু ওই নিজেকে এটা খেয়াল রাখতে হবে আর ওষুধগুলো ঠিক করে নেওয়া, সেটা তো কোনো নেই। মহিলাদের ক্ষেত্রে হুম হুম। পিসিওএস এর সমস্যা যদি থাকে, তাহলে কি তাদের পরবর্তীতে যদি সেটা নিয়ন্ত্রিত না হয়, তাহলে কি ডায়াবেটিস হতে পারে? পিসিওএস থাকলে নিয়ন্ত্রিত না হলে ডায়াবেটিস হতে পারে ঠিক ব্যাপারটা নয়, কিন্তু পিসিওএস এর সাথে ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড, মানে হুম তার সাথে একনি যেমন একটা ইম্পর্টেন্ট হুম ব্যাপার, হুম পিসিওএস যেরকম হার্সুটিজম ইম্পর্টেন্ট, মানে যেটা হুম হুম। অতিরিক্ত হেয়ার হেয়ার যেটা হয়। গ্রোথ, হ্যাঁ সেরকমই ডায়াবেটিসও থাকতে পারে। হুম তো পিসিওএস এরও প্রপার ট্রিটমেন্ট, সেই জন্য আপনি যেটা আগের প্রশ্নটা করলেন যে বাচ্চার মানে কনসিভ করার কোনো প্রবলেম হয় কিনা, সেইটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে প্রপারলি নিয়ন্ত্রিত থাকলে কোনো অসুবিধে হয় না, হওয়ার কথাও নয়। সুতরাং সেইটা পুরোটাই নির্ভর করছে তার, সে কতটা ভালো করে ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তিনি। একদমই। আর আপনি যখন ম্যাম ইনসুলিনের কথা হুম বলছিলেন, হুম তো এখন যেটা জানা যাচ্ছে যে বাজারে বেশ কিছু এখন ইনসুলিন প্যাচ এসেছে। হুম এখন যেমন কি ইনসুলিন মানে ইনজেকশন হিসাবে না নিয়ে ওই প্যাচটা লাগিয়ে হুম নিলেই হুম হুম। কাজ হবে। তো এগুলো কি কার্যকর খুবই? মানে এগুলো বিশ্বাসযোগ্য? হ্যাঁ, অবশ্যই, এবং এগুলো বাইরের দেশে অনেক দিন ধরেই রয়েছে। আমাদের দেশে এখন ধীরে ধীরে এসেছে। তো এগুলো ডেফিনিটলি কার্যকর, কিন্তু সেটা সেই ডক্টরের উপর নির্ভর করবে। আমি এখান থেকে বললে হয়তো কেউ তার অনেক হাই HbA1c দেখে হয়তো ইনসুলিন প্যাচ কাল থেকে লাগাতে শুরু করে দিলেন। সেই জন্য আমি এইভাবে বলব না। আমার বক্তব্য হচ্ছে আপনি ডক্টরের কাছে যান। যদি আপনার ইনসুলিনের ইনজেকশনে ভয় লাগে তাহলে পেন ইনসুলিন আছে, ইনসুলিন প্যাচ আছে, সেগুলো মানে ডক্টরকে বলে সেই মতন তিনি যেটা দেবেন সেই অনুযায়ী। প্যাচটা কিভাবে মানে বডিতে যাচ্ছে কি করে? ওটা জাস্ট এমনি একটা ওটা অ্যাবজর্পশন দিয়ে ওটা যায় আর কি, সেটা তো একটা আলাদা মেকানিজম পুরো হুম সেইভাবে, এবং সেটা যথেষ্টই কার্যকরী। সেই জন্যই জিনিসটা মানে বাইরের দেশে অনেক দিন ধরেই রয়েছে, আমাদের কান্ট্রিতে বেশ কয়েক বছর হলো এসেছে। হুম হুম। আমরা যেমন শুনি যে বেশি হুম মিষ্টি খাস না, ডায়াবেটিস হয়ে যাবে। হুম। তো এইটা কি ঠিক? মিষ্টি খেলেই কি ডায়াবেটিস না, হবে? মিষ্টি খেলে যে ডায়াবেটিস হবে সেটা নয়, ওই যে জেনেটিক ব্যাপারটা থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, স্ট্রেস যেটা আমি হুম প্রথম হুম থেকেই বলছি, ওইগুলো ইম্পর্টেন্ট। তো যেটা মানে মেন ব্যাপার এখন সবকিছুতেই আমরা যেটা খুব মানে জোর দিই, সেটা হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, হ্যাঁ যে কোনো হুম জিনিসের, মানে সেই হলিস্টিক অ্যাপ্রোচটার মধ্যে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটোই কানেক্টেড, এবং সেই কানেকশনটার মধ্যে খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। এই ডিজিজগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলি, যেগুলো মানে নিয়ে আলোচনা হচ্ছে,
সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশনটা কিন্তু খুব এই মানে কেউ যদি সুইমিং করতে পারেন তার থেকে ভালো তো আর কিছু হয় না, ওয়াকিং তো আমি বললামই, এই ব্যাপারগুলো যদি করতে পারেন, মেডিটেশন যদি করতে পারেন, তাহলে এই লাইফস্টাইল ডিজিজগুলো অনেকটাই কম করা যায়। ফুড হাইজিন মেনটেনেন্স, যেটা ফুড হ্যাবিটটা, এই ব্যাপারটা তো থাকেই। তাহলে কি ডায়াবেটিস যার হয়ে গিয়েছে তা যদি কন্ট্রোলে রাখে তাহলে কি দিনে একটা মিষ্টি খেতে পারে সে? দিনে একটা আমি ঠিক ভরসা করে বলবো না, মাসে একটা খেতে পারে, মাসে একটা এরকম বলা যেতে পারে। মিষ্টি আসলে ব্যাপারটা হচ্ছে গ্লাইসেমিক লোডটা, হ্যাঁ আমরা কতটা গ্লাইসেমিক লোডটার উপর তো দেখছি, গ্লাইসেমিক লোড, গ্লাইসেমিক ইন্ডেক্স, এই ব্যাপারগুলোই আমাদের দেখার ব্যাপার। পুরো সারা দিনে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, ক্যালোরি ইনটেকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি ধরুন দুপুরে লাঞ্চ খেতে পারেননি সেদিনকে, সেই বদলে একটা মিষ্টি খেলেন, তো তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আলটিমেটলি ক্যালোরিটা যেটা আমরা খাচ্ছি সারাদিনে সেটাই ইম্পর্টেন্ট, যে ক্যালোরিটা কতটা আমার ঢুকছে শরীরে। আর ওই যেটা আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটার যেরকম মানে ফলও যেমন একটা যদি আপনি মানে কলা খান, তো তাহলে সেই ক্ষেত্রে আমাকে অনেকগুলো খাবার সেদিনকে, এটা খাবো না ওটা খাবো না। আবার আপনি অ্যাপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, সেইভাবে জিনিসটা যেমন বেশি, অনেক বেশি। হ্যাঁ, আমি একদিন আম খেতে খুব ভালোবাসি, তো আমি একবেলা আম খেলাম, তো তাহলে আমি একটা কিছু স্কিপ করলাম, আইদার আমি ব্রেকফাস্টটা স্কিপ করলাম বা লাঞ্চটা, এইভাবে মানে সেই ক্যালোরি, টোটাল ক্যালোরি ইনটেকটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তো আমরা শুনলাম যে এখন যেটা হচ্ছে যে এই বর্তমান প্রজন্মের মধ্যেও প্রচুর ডায়াবেটিস দেখা যাচ্ছে, তো ম্যাম এই বিষয়ে যদি আপনি একটু কিছু পরামর্শ দেন যে কিভাবে এটা থেকে নিজেদেরকে বাঁচানো যাবে। হ্যাঁ, ওই ঘুরে ফিরে একটাই, যে ফ্যামিলি হিস্ট্রিতে থাকলে খুব যে একেবারে অ্যাভয়েড করা যাবে সবসময় যে যায় তা কিন্তু নয়। হ্যাঁ, যতই আমরা লাইফস্টাইল মডিফিকেশন বলি তাও সবসময় হয় সেটা তো নয়, কিন্তু আবার লাইফস্টাইল মডিফিকেশনে আমরা একটু এজটাকে কমিয়ে দিতে পারি। মানে এত অনেক কম বয়সে হওয়ার থেকে একটু এজটা নয় পিছিয়ে গেল, সেইটা আমার মনে হয় সেটা করা যেতে পারে। তো লাইফস্টাইল মডিফিকেশন মানে ছোটখাটো এক্সারসাইজ, তা বলে আমি জিমে যাওয়ার কথা বলছি না সেটা নয়, কিন্তু মানে ব্রিস্ক ওয়াকিং। আমি অনেক অনেক সিনিয়র স্পেশালিস্টদেরও, এন্ডোক্রিনোলজিস্টদের দেখেছি যারা জিমের ক্ষেত্রে অ্যাভয়েড করেন, কারণ ওখানে আবার কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয় যেগুলো খেয়ে কিন্তু আলটিমেটলি আপনার ডায়াবেটিসটা বাড়ছে। আচ্ছা, মানে প্রোটিন সাপ্লিমেন্ট, কিন্তু ওগুলোতে বলা যায় যে সুগার বা কিছু রয়েছে, এবং প্রোটিন সাপ্লিমেন্ট বেশি খেলে আপনার কিডনির ওপর চাপ পড়ে, পরবর্তীকালে রেনাল সমস্যা হতে পারে। সুতরাং নর্মাল মানে সবকিছু খান, কিন্তু অল্প পরিমাণে, আপনার একটা মানে ক্যালকুলেটেড পরিমাণে খান। এবং ওই যেটা বললাম, আজকে মিষ্টি খেতে ইচ্ছে হলো একটা খেলাম, কিন্তু সন্ধেবেলা যেটা খাওয়ার কথা ছিল সেটা নয় নাই বা খেলাম, বা ভাতটা খেলাম না, তার বদলে মিষ্টিটা খেলাম। এবার এই কষ্টগুলো তাদেরকেই করতে হয় যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে। হ্যাঁ, এবং যারা অনেকেই আছেন যারা ভীষণ আনন্দে সবকিছুই খান, কিন্তু কিছু সেটা ডায়াবেটিস হয় না, সেটা তো খুবই মানে ফরচুনেট। কিন্তু আদারওয়াইজ তো এই ফ্যামিলি হিস্ট্রি থাকলে এইগুলো তো মেনে চলতেই হবে, কিছু করার নেই। আর মানে টিনেজারদের ওটাই বলবো যে প্রথম থেকেই সেডেন্টারি লাইফস্টাইল না করে কিছু সময় হাঁটাহাঁটি করা, সুইমিং করা, কোনো একটা ফিজিক্যাল এক্সারসাইজে বাবা মায়েরাও যাতে শুরু থেকে তাদেরকে দেন। কারণ প্রিভেনশনের তো আমাদের 4টে ভাগ হয়, একটা হচ্ছে অলরেডি হয়ে গেল, সেটা তো সেকেন্ডারি প্রিভেনশন। টার্সিয়ারি তো আরো পরে গেলামই না, মানে কোনো কমপ্লিকেশন। শুরুর দিকে যেটা প্রাইমর্ডিয়াল প্রিভেনশন আর প্রাইমারি প্রিভেনশন, ওইগুলো কিছুটা তো আমাদের হাতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মানে তাদের ছোট থেকে সেই লাইফস্টাইলটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে তারা রেগুলার যোগা করে বা মেডিটেশন করে, এইগুলো করতে হবে। ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক কিছু তথ্য পেলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজ আমরা ডক্টর সিঞ্জিনী ঘোষের থেকে জেনে নিলাম যে ডায়াবেটিসটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং ডায়াবেটিস হলেই যে লাইফে কোনো কমপ্লিকেশনস আসবে বা বিভিন্ন ধরনের অসুখ হতে পারে এমনটা কিন্তু নয়। ডায়াবেটিস নিয়েও কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করা যায়। আর এরকম আরও অনেক নতুন ধরনের টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার আসতে চলেছি পালস টিভিতে।